কিছুটা সময়ের জন্য, কয়েকটা দিনের জন্য এক নতুন স্বাভাবিকতা, নতুন পরিস্থিতির সঙ্গে আমরা সকলে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। একটি নতুন সকাল, একটি নতুন সূর্য, স্বাভাবিক সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় নিশ্চয়ই আমরা এই সময়টা সকলে ধৈর্যের সাথে পার করছি। সেই প্রত্যাশায় প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন, আমরা শুরু করছি আমাদের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সাধারণত তারকা কথনে আমরা বিনোদনের কথা বলি, তারার সাথে সংস্কৃতি সাহিত্য নিয়ে কথা বলি। তবে যে দেশ আমার সবচেয়ে উজ্জ্বলতম তারা, সারা বিশ্বের বিস্ময়, সেই বাংলাদেশের এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমরা আমাদের দেশের বর্তমান এবং ভবিষ্যতের আশার কথা বলবো। যেমনটি বলছিলাম গতকাল, যারা অতিথি হিসেবে আমাদের মাঝে ছিলেন, আজও আমরা তাদেরকে সঙ্গে পেয়েছি। আমার সঙ্গে আজও রয়েছেন জনাব হারুন রশিদ, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা, সাবেক মহাপরিচালক, বিটিভি। আপনাকে স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মুস্তফা মল্লিক। স্বাগতম আপনাকে। ভালো লাগছে যে গতকালকের ধারাবাহিকতায় আবার আপনাদেরকে পেয়েছি। সেই রেশ ধরেই নিশ্চয়ই বলতে চাইবো। তবে আমরা কথা বলার পরে একটা আনন্দের খবরও ঘটেছে আসলে, যে আপিল বিভাগের রায়টি ছাত্রদের পক্ষে গিয়েছে। তবে যে আনন্দটা হয়তো আমরা দেখতে পেতাম, সেই আনন্দটা কেমন হচ্ছে তাদের মাঝে সেটা আমরা বুঝতে পারছি না, যেহেতু একটা স্থবিরতা। কি বলবেন ওই রায়ের পরে আসলে ছাত্রদের অধিকার আদায়ের ব্যাপারটা এবং পরিস্থিতি কিভাবে বদলাবে বলে মনে করছেন? প্রথমত আদালতের রায়, আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মানুষের যে সংবেদনশীলতা এবং সেখান থেকে আন্দোলন এবং তার পরবর্তীতে নানান ঘটনা, বিশৃঙ্খলা এবং উশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞ, এরপরে আবার একটি আদালতেরই রায়ের মাধ্যমে সেটার একটা পরিসমাপ্তি, একটা পর্যায় পর্যন্ত। আমার কাছে একটাই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে আদালতের রায় দিয়ে যে ঘটনাটা শুরু হয়েছিল সেটা শেষ হলো আদালতের আদেশ দিয়েই, তাহলে মাঝখানে এতগুলি যে ঘটনা ঘটে গেল, এই ঘটনা ঘটার কি কোনো কার্যকরণ কারণ ছিল? এগুলি কি আমরা অ্যাভয়েড করতে পারতাম না? আজকে দেখেন, আমরা অনেক সময় অনেক আন্দোলন করেছি। আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, তার আগে আমরা আন্দোলন করেছি, স্বাধীনতার তো সশস্ত্র আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু একটা টার্নিং পয়েন্ট হচ্ছে 69-এর গণ আন্দোলন। সেটার সাথে আজকের এই আন্দোলনকে আমি তুলনা করছি না, কিন্তু তারপরে তো একটা ইস্যুতে আন্দোলন শুরু হয়েছিল, তার সাথে যুক্ত হয়েছে উশৃঙ্খলতা এবং তাণ্ডব, সেটা দিয়ে যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই 69-এর আন্দোলনে 20শে জানুয়ারি 1969 আসাদ গেটে, এখন সেখানে আসাদকে টার্গেট ফায়ার করে গুলি করে হত্যা করা হয়েছিল। যিনি গুলি করেছিলেন তিনি কিন্তু সেই সময়ের প্রক্রিয়াতেই চিহ্নিত, কিন্তু সেই পার্টিকুলারলি সেই গুলি করেছিল যে নিরাপত্তা বাহিনীর যে সদস্য, তার বিচারের কথা কিন্তু আমরা শুনি নাই। 90-এর গণ আন্দোলনের সময় নূর হোসেনকে যিনি গুলি করেছিলেন, তিনিও কিন্তু সেই সময়কার প্রক্রিয়ায় কিন্তু চিহ্নিত যে কে গুলিটা করেছে, কিন্তু তারও বিচার হয়েছে, সেটা কিন্তু আমরা দেখি নাই। আজকে যে এই ঘটনার সূত্রপাত হলো রংপুরে সাইদকে গুলি করে মারার মধ্য দিয়ে, সাইদকে যে গুলি করেছে, সেই গুলিটা করেছেন তাকে কিন্তু সবাই দেখেছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই দেখেছে। এখন মানুষ কিন্তু এটা খেয়াল করবে এখন যে এর কি কোনো স্পেসিফিক, পুলিশ কি করেছে, প্রশাসন কি করেছে, সেগুলি নিয়ে হয়তো পর্যালোচনা হবে, সেগুলি নিয়ে হয়তো কিছু ব্যবস্থাও নেওয়া হবে, কিন্তু পার্টিকুলারলি যিনি গুলিটা করলেন, খুনটা করলেন, তার বিচার হয় কিনা এটা কিন্তু মানুষ দেখবে। সেটা কিন্তু কেননা এটার একটা সুদূর প্রসারী একটা ফলাফল আছে, প্রত্যেকটা কাজেরই একটা সুদূর প্রসারী ফলাফল আছে। সেই সুদূর প্রসারী ফলাফলটাকে একটা পজিটিভ অর্থে যদি আমার কাছে নিতে চাই, তাহলে কিন্তু এই সমস্ত যে বিচ্ছিন্নভাবে যে খুনের ঘটনা ঘটেছে, আজকে যারা সন্ত্রাস করেছে, যারা বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আপনার নরসিংদীতে কারাগারে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের অনেককে গ্রেফতারও করা হয়েছে। সাথে সাথে কিন্তু এই স্পেসিফিক খুনের ঘটনাগুলিরও কিন্তু বিচার করতে হবে। এটা করলে তাহলে কিন্তু মানুষের ভিতরে যে আস্থাহীনতার যে জায়গাটা, অবশ্যই
যে ব্যবস্থাপনার প্রতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতি এক ধরনের আস্থাহীনতা তো তৈরি হয়েছিলই, বা এখনো হয়তো পুরোপুরি আস্থাশীল আমরা হতে পারছি না। সেই আস্থার জায়গাটা তৈরি করতে হলে কিন্তু যে এই ভ্যান্ডালিজমের যে বিচার এবং তাদেরকে আইনের প্রক্রিয়ায় নেওয়ার সাথে সাথে এই যে নিরীহ মানুষকে, অনেক নিরীহ মানুষও তো শিকার হয়েছেন, সেগুলির কিন্তু বিচারের আওতায় আনতে হবে। তাহলে কিন্তু ভবিষ্যতে মানুষ আরেকটু আস্থাশীল হয়ে। এই কার্যক্রমটা নিশ্চয় খুব দ্রুততার সাথেই করতে হবে। এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলেও কিন্তু ছাত্র সমাজ কিংবা জনসাধারণ মনে এক প্রকার ক্ষোভ তৈরি হবে বলে নিশ্চয়ই মনে করছেন। খুবই দ্রুততার সাথে করতে হবে এবং একই সঙ্গে আপনার ছাত্রদের যে ভাষা সেটাকে বুঝতে হবে, সন্ত্রাসীদের ভাষা বুঝতে হবে, তৃতীয় পক্ষের, এখানে আমি জানি না অন্য কোনো দেশ আছে কিনা, তাদের ভাষা বুঝতে হবে। এই সবগুলো যদি না বুঝতে পারি তাহলে আমরা যে 53 বছরেও বুঝতে পারি নাই তার তো বড় প্রমাণ হচ্ছে এটা তো হওয়ার কথা না। আমি গতকালকে যেমন বলছিলাম যে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর যদি আপনি গ্লোবটা নিয়ে দেখেন যে কোন দেশ জ্বলছে, আমরা কয়টা দেশ খুঁজে পাবো আপনি বলেন? আমি এই যে আমি একটু আগে ডিউটি থেকে আমি কিন্তু কারফিউ 5টা রেখে এসেছি। এটি কি হওয়ার কথা ছিল? 15 বছর ধরে একটা সরকার, 15 বছর ধরে আমরা তাদের লেখা বই পড়েছি, 15 বছর ধরে আমাদের এই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, 15 বছর ধরে আমাদের যারা অন্য ধারার রাজনীতি করছেন আমাদেরই তো সন্তান, তারপরেও এগুলো হলো। সুতরাং যদি খুব দ্রুততার সাথে এগুলো ব্যবস্থা না নেয়, ইন্টারনেট বন্ধ, সুতরাং শিক্ষার্থীদের ভাষা বুঝতে হবে। কিন্তু তারা কিন্তু এরই মধ্যে বলেছে যে সংযোগ সেবা চালু করতে হবে। সারা পৃথিবীতে আপনি গুজব বন্ধ করার জন্য নানা পন্থা আছে। আপনি চীন বলতে পারেন, চীনে তো ইন্টারনেট বন্ধ করে গুজব বন্ধ করা হয় না। আমেরিকার অর্থনীতি যাতে আরও শক্তিশালী না হয় এই জন্য তারা ফেসবুকে নিচ্ছে না, কিন্তু তারা কিন্তু নিজেদের একটা সোশ্যাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। আমরা সেটা পারি নাই, হয়তো পারবো। কিন্তু আপনি যদি এখন এটা খুলে না দেন তাহলে এটা খুব একটা বাচ্চারা আরও ক্ষোভের মুখে পড়বে, এটা একটা। আর একটা বিষয় খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যারা মারা গেছে আমি জানি না তাদের পোস্টমর্টেম করা হয়েছে কিনা। এরা কি পুলিশের গুলিতেই মরেছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে রাষ্ট্র একটা ব্যবস্থা নেবে। যদি এমন হয় যে হ্যাঁ পুলিশের গুলিতেও কিছু মরেছে, আবার যারা নিজেরা আন্দোলন করেছে, মানে ক্রস ফায়ার আমরা যেটাকে বলি, হঠাৎ করে যে আমরা একই সঙ্গে ইট ছুটছি বা গ্যাঞ্জাম করছি, আমার আঘাতেই একজন মারা গেল, সেটাকে খুঁজে বের করতে হবে। কেউ শত্রুতাবশত কাউকে মেরেছে কিনা, সরকারকে বিব্রত করতে মেরেছে কিনা। যেমন আমি তো জানি একজন সরকারি কর্মকর্তাকে মারা হয়েছে, সে অনেকক্ষণ ধরে চাচ্ছিলেন বের হবে, পরিস্থিতি শান্ত হোক আজিমপুরে। তিনি যখন বের হলেন ঠিক তখনই ছাত্র না রাজনৈতিক কর্মী পরিচয় নিশ্চিত করা একেবারেই অসম্ভব। তো তাদেরকে ধাওয়া করে পুলিশ যখন আসলো, ওই ভদ্রলোক ঠিক তার আগ মুহূর্তে বেরিয়েছিলেন, গুলিটা এসে তার গায়ে লাগলো। এখন এই ব্যক্তির জন্য রাষ্ট্র কি করবে? আপনাকে, আমরা যে ডিবেটেই যাই না কেন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিন্তু 53 বছর বয়স। হ্যাঁ, আমাদেরকে দেখে এখন মানুষজন হাসে তো না, বিশ্ব মিডিয়া তো তারা দেখছে। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন, আমার পাশে সাবেক মহাপরিচালক বসা, ড্রোন শটে আমরা দেখছি দাউ দাউ করে জ্বলছে। এটা ভাবার কোনো কারণ নাই যে সবাই সমব্যথী। আমি নিশ্চিত কেউ হাসছেও না। এখানে কতগুলি জিনিস আমাদেরকে, ছাত্রদের যে কোটা আন্দোলন, মানুষ কিন্তু প্রথম দিকে তাদের প্রতি সংবেদনশীল ছিল বা এখনো আছে। সংবেদনশীলতা কিন্তু ছাত্রদের প্রতি নষ্ট হয়নি, কিন্তু তার সাথে সাথে কিন্তু মানুষের অন্য অসন্তোষযুক্ত হয়েছে কিনা আমাদেরকে বিচার করতে হবে। যে তার মানুষের যে কোনো একটা মুভ, মানে সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে যে কোনো একটা মুভের সাথে তার কোনো ব্যক্তিগত অপ্রাপ্তি বা সমষ্টিগত অপ্রাপ্তি বা তা আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া যুক্ত আছে কিনা, সেগুলি তো আছেই। কেন জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ কখন সমর্থন দেয় যে কোনো জায়গাটাকে, যখন দেখে যে তার প্রতিবাদ হচ্ছে কোনো একটা ব্যবস্থাপনার বিরুদ্ধে এবং সেই ব্যবস্থাপনা দ্বারা সেও কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, তখন সেও কিন্তু তার প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন দেয়। সে প্রচ্ছন্ন সমর্থন ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ উইথড্র করেছে। যেমন আমি কালকে দেখেছি যে বিভিন্ন টেলিভিশনে যখন মেট্রো রেলের এই ধ্বংসযজ্ঞটা দেখানো হয়েছে, মেট্রো রেল তো জনগণের সম্পদ। আমার স্বস্তি, ঢাকা শহরের মানুষের যে নিরুপদ্রব একটা যোগাযোগ ব্যবস্থা, সবাই এক বছর এটা আমি এর সেবা নিতে পারবো না।
সেখান থেকে মানুষের যে হাহাকার, মানুষের যে মনোকষ্ট, সেটাও দেখেছি। কিন্তু মানুষের যে বেসিক যে কষ্টগুলি, এই ছাত্রদের দাবির সাথে সাথে যে কারণে মানুষ প্রচ্ছন্নভাবে যে সমর্থন দেয় যে কারণগুলিতে, সেই কারণগুলিও কিন্তু আমাদের তলিয়ে দেখে সেইটাও সমাধান করার চেষ্টা করা উচিত। মুস্তাফা মল্লিকের একটা কথা নিতে চাই, চমৎকার বললেন। এই যে সময়ের সাথে সাথে ছাত্রদের পালসটাও কিন্তু বদলেছে, তাদের মনোভাব, তাদের প্রতিবাদের ভাষা। একসময় যেমন শুধুমাত্র রাস্তায় যাওয়া ছিল, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিখছে, তারা মিমস বানাচ্ছে, ট্রল করছে, সেগুলোও কিন্তু প্রতিবাদের অংশ। সেগুলোকে আমরা কিন্তু মেকি ভাবতে পারি না। আপনি দেখেন, আমি এই চ্যানেল আইতে আমি গত 20 বছর ধরে কাজ করি। একটা রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশ টেলিভিশনে যখন আগুন লাগানো হলো, টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে তারা বলছে যে বাংলাদেশ টেলিভিশনে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস পাঠান, ফায়ার সার্ভিস পাঠান। ফায়ার সার্ভিস রেডি, ফায়ার সার্ভিস আসতে পারেনি। কারাই প্রতিবাদ করলো? মানে আমার এটা মাথায় আসে না। যদি আমরা রামপুরা অঞ্চলের কথা বলি, রামপুরা অঞ্চলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব তো আমাদের ধরে ধরে আমাদের জানা এরা কারা কারা আছে, তাদের র্যাঙ্কিং কত, তারা ইন্টারমিডিয়েট কলেজ হলে তাদের মেধা তালিকায় কত পজিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের সব জানা, এবং তাদের চরিত্র সম্পর্কেও জানা। অসম্ভব বাংলাদেশ টেলিভিশনে আগুন লাগাবে এবং সেই শিক্ষা, আমি সময় অনেক লাগবে বলে ধরে ধরে নাম বলছি না, কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছেলে মেয়েরা, ধরুন উইলস লিটল ফ্লাওয়ারের সামনে দিয়ে যদি গাড়ি আসে, উইলস লিটল ফ্লাওয়ারের ছেলেরা গাড়ি রুখে দিবে? নটরডামের সামনে দিয়ে যদি ফায়ার সার্ভিস আসে, নটরডাম কি রুখে দিবে? হতেই পারে না। ঢাকা কলেজের সামনে দিয়ে যদি আসে, ঢাকা কলেজ বলবে না ওটা জ্বলতেছে, তুমি দাঁড়াও আর একটু জ্বলুক এবং তোমাকেও মারি। এই আচরণগুলো কারা করেছে তাদের বের করা খুবই জরুরি। একটা বিষয় দেখেন, আমরাও ছাত্র জীবনে তো আমরা বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। সেই আন্দোলনের সময় আজকে একটা পত্রিকায় দেখলাম যে এই ভাঙচুরকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন একজন তার লেখায়। তো এখন তখনও ভাঙচুর হতো বিভিন্ন আন্দোলনের সময়, কি রাস্তায় একটা গাড়ি বেরিয়েছে, সেই গাড়িটাকে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা, কিন্তু কোনো অফিসের তার চৌহদ্দিতে ঢুকে বেছে বেছে এরকম ভাঙচুর করা, এটা কিন্তু কখনো হয় নাই। বিটিভির চারপাশে আন্দোলন হয়েছে, বিটিভির বিরুদ্ধে স্লোগান হয়েছে, আন্দোলন ব্যাহত করতে চাইলে হয়তো আক্রমণ হয়েছে, কিন্তু ভেতরে ঢুকে, হ্যাঁ রাস্তায় গাড়ি এসেছে, ভাঙচুর হয়েছে, কিন্তু ওই অর্গানাইজেশনের ভিতরে ঢুকে নির্বিচারে এভাবে গাড়ি ঘোড়া পোড়ানো বা স্থাপনা, এটা কিন্তু এর আগে ঘটনায়। সুতরাং এই জায়গাটা কেন তৈরি হলো এবং কারা এদের সংখ্যা যে খুব বেশি তাও কিন্তু না, কোথাও কোথাও হয়তো কিছু কিছু লোক এই কাজগুলির সাথে যুক্ত ছিল। আর আমরা হুজুকে বাঙালি যেটা অনেক সময় করি, কি অনেক কাজের সাথে আমরা না বুঝেই আমরা ওটাকে সমর্থন বা দেখে উল্লাস প্রকাশ করি, কিন্তু এই কাজগুলি যারা করেছে আমি মনে করি না যে তারা কোনো রাজনৈতিক দলের লোক। দেখেন, আমরা গেল কতদিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছি, কোনো শিক্ষার্থী তো আমাদের গায়ে হাত তোলেনি, ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বরং সংঘর্ষ শুরু হওয়ার আগে আমরা যখন ভিসি ভবনের সামনে ছিলাম, ওরা সবাই চলে আসলো এবং আমাদেরকে বললো আপনারা একদম ভয় পাবেন না, আমরা এইখানেরই হলে থাকি, আপনারা ভয় পাবেন না, তবে আমাদের একটু ছবি তুলবেন না। ছবি তুলতে তারা না করেছে কারণ প্রত্যেকের হাতে লাঠি ছিল। এইটা আবার আমার কাছে আর নতুন একটা সংযোজন মনে হয়েছে। আমি গতকালকের প্রোগ্রামে বলেছিলাম 4,90,00,000 আমাদের শিক্ষার্থী, 1 কোটি যদি উচ্চশিক্ষায় লেখাপড়া করে, আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়ে সবার হাতে লাঠি, এবং লাঠি দিয়ে তারা মানে রাস্তায় আঘাত করছে, আর একটা শব্দ হচ্ছে চারদিকে, প্রত্যেকে উৎসব করছে। এইটা যদি ছাত্রদের ভাষা হয়ে থাকে আমি খুবই দুঃখিত। এটা হতেই পারে না। এখন সাধারণ ছাত্রদের ধরে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সাংবাদিকতা করেছি, সাংবাদিক সমিতির আমি সভাপতিও ছিলাম। তো সাধারণ বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের হাতে লাঠি কখন যায়? যখন একদম দেয়ালে পিঠ থেকে যায়। যখন আপনি লাঠি দিয়ে নিরস্ত করার চেষ্টা করেন, নিবৃত করার চেষ্টা করেন, তখন সে কিন্তু লাঠি হাতে নেয়। তাহলে আমার এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম, এই যে ছাত্র বনাম ছাত্রেরও একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি একেবারে শুরুতে, যখন জ্বালাও পোড়াও চলছে না, ছাত্ররা আন্দোলন করছেন, কিন্তু ছাত্রদের মধ্যে যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সেই সংগঠন যখন প্রতিহত করার চেষ্টা করেন,
তাদের প্রতিপক্ষ হয়ে যান, সেই জায়গাতেও কিন্তু একটা আমি বলবো যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল। আমরা যখন ক্যাম্পাসের বাইরে বের হলাম আমাদেরকে কিন্তু আমরা কিন্তু আক্রান্ত শিকার হয়েছি। যেই আমরা ক্যাম্পাসে চলে এসেছি আবার সেই ছেলে মেয়েরাই কিন্তু আমাদের গায়ে হাত তুলিনি, আমরা নিরাপদ। আর এই লাঠির ব্যাপারে আমি একেবারেই একটা কথা বলতে চাই, আমরা কি আজীবনই বাংলাদেশ অন্যকে মডেল করব? আমাদের কি কেউ মডেল করবে না? তাহলে আমরা 1 কোটি বাচ্চার হাতে দেয়ালে পিঠে আমরা প্রত্যেকে লাঠি তুলে নিব? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় আন্দোলনের সূতিকাগার, নিশ্চয়ই আন্দোলনের সূতিকাগার। কবে এটা গবেষণার সূতিকাগার হবে? সেই সময়টা তো এসে গেছে। আমি বারবার এই একটা কথাই বলার চেষ্টা করছি যে এখন আর এই মাথা ফাটানোর দিন নেই। না, আপনি দেখেন আমাদের ওই শ্রীলঙ্কার যে সম্প্রতি আন্দোলন ঘটেছে সেটা তো সরকার হটাও আন্দোলন, সেটা একটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলন আর এই আন্দোলন এক মেলানো যাবে না। কিন্তু তারপরেও সেখানে এত বড় আন্দোলন হয়েছে, এটা তো একটি ইস্যু ভিত্তিক একটা পার্টিকুলার ইস্যু নিয়ে কথা, এটা আন্দোলন ওই পর্যায়ে না। সেখানে এত বড় ঘটনা ঘটে গেল, সেখানে কিন্তু লুটপাট হয়নি, ভাঙচুর হয়েছে কিন্তু লুটপাট হয়নি। ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে যখন এইসব আন্দোলন চলছে তখনও কিন্তু রাস্তার রেড লাইট, গ্রিন লাইট এগুলি কিন্তু মেনেছে এই দেশের নাগরিকরা। কিন্তু আমাদের দেশে যে এই একটা ইস্যু ভিত্তিক যে বিক্ষোভকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটে গেল, দুনিয়ার যে কোনো জায়গায় দেখলে হয়তো মনে হবে যে এটা বোধহয় সরকার হটাও এর একটা বিরাট মুভমেন্ট। আসলে তো তা না, শুরুটা সেখান থেকে হয় নাই, শেষও সেখান থেকে সেভাবে হয় নাই। তাহলে আমাদের ক্যারেক্টারে কিছু সমস্যা ঢুকে গেছে। আমরা এই যে শ্রীলঙ্কার কথা আমরা একটু আগে বলছিলাম যে শ্রীলঙ্কায় যে মুহূর্তে ওদের রাষ্ট্রপতির ভবনে ভাঙচুর করা হচ্ছে, সেখানে কিন্তু এয়ার কন্ডিশনটা কেউ লুট করেনি। তীব্র প্রতিবাদে ঘৃণায় ওখানেই এয়ার কন্ডিশনটা ছুঁড়ে ফেলে দিচ্ছে যে আমি তোমাকে বয়কট করলাম। যে মুহূর্তে প্রেসিডেন্ট প্রাসাদ ভাঙচুর করছে, কলম্বোর কোনো রাস্তায় যখন লাল লাইট জ্বলেছে সবগুলো শৃঙ্খলভাবে থেমে গেছে। দেখেন শ্রীলঙ্কায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি, অথচ শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে কয়েক গুণ ছোট। বাংলাদেশে এই মুহূর্তে 110টা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 64টা পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মাত্র 690 জন। আর শ্রীলঙ্কায় এগুলো একটা দেশের অগ্রগতি মাপকাঠিও বলা যায়, একটা মাপকাঠি বটে, একটা মাপকাঠিও ব্যাপার। তো শ্রীলঙ্কায় যে মুহূর্তে ওই প্রাসাদ ষড়যন্ত্র চলছিল, মারামারি চলছিল, সেই সময় বিশ্বের প্রায় 50টা দেশের বেশি মানুষ সেই দেশে ভিজিট করছিল, পরিদর্শন করছিল। তাদের ছোট্ট একটা সমুদ্র, সেখানে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি এমন কোনো দেশ নাই যে সেখানে আসে না। আমাদের কক্সবাজার, আমাদের এই নতুন প্রজন্ম যখন রাস্তায় নামে তখন যেমন সড়ক পরিবহনটা কিন্তু নিরাপদ সড়কের সেই সময়ের আন্দোলনটাকে যদি একটু মনে করেন 18 সালে একটু গোছালো ছিল। অ্যাম্বুলেন্সকে জ্বালানো তো দূরের কথা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিয়েছে, ফায়ার সার্ভিসের জন্য রাস্তা করে দিয়েছে। কিন্তু এবার আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মীরাই যেন আক্রান্ত। এবং আমাদের মানে মোটামুটি মানে অহংকারের যে প্রতীক যে জায়গাগুলো সেগুলোকেই জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা কখনো প্রত্যাশা করি না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে এই যে ছাত্র সমাজকে যে আমরা একটা আস্থার জায়গায় সরকার যে নিয়ে এসেছে, এই আস্থাশীল জায়গাটা বজায় রাখতে হবে। এখান থেকে যেন কোনো ডেভিয়েট না করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে যে এই ছোট ইস্যুকে বড় ইস্যু বানানোর চেষ্টা করতেই পারে বিরোধী রাজনৈতিক দলরা, বিরোধী রাজনৈতিক পক্ষ সে যেই থাকুক না কেন, সে সরকার বিরোধী যে কোনো একটা ইস্যুকে সে তার পক্ষে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা নেওয়ার প্রক্রিয়া হিসেবে যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই ধ্বংসযজ্ঞ, এটা কোনো একটা রাস্তা হতে পারে না, এটা কারো জন্যই এটা ভালো না। সুতরাং এই জায়গাটাও খুঁজে বের করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে খুন, হত্যার বিচার সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই হোক বা কোনো একজন মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর হাতেই হোক, যে হত্যাগুলি হয়েছে এগুলি পুলিশও মারা গেছে, পুলিশও তো একজন এই দেশের নাগরিক। এই যে পুলিশ সদস্য মারা গেলেন, সাংবাদিক মারা গেলেন, তারা তো দায়িত্ব পালন করতে মারা গেছেন। পুলিশের সাথে তো ওই ছাত্রের তো কোনো ব্যক্তিগত সংঘাত নাই, রাষ্ট্রের প্রয়োজনে গেছেন। সেগুলি সবগুলিরই কিন্তু বিচার হতে হবে এবং এটা দৃশ্যমান হতে হবে মানুষের কাছে। খালি বিচার হলেই হবে না, বিচারকে গ্রহণযোগ্য হতে হবে, এক্সপোজও করতে হবে যে হ্যাঁ বিচার হচ্ছে। তাহলে মানুষ বুঝবে যে না ঠিক আছে, আমাদের
আমাদের একটা ম্যাসাকার ঘটে গেছে, আমাদের কিছু মিসহ্যাপ হয়েছে, এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। শিক্ষা নিয়ে আমরা সব ক্ষেত্রেই একটা শৃঙ্খলার মধ্যে আমরা থাকার চেষ্টা করি। আর আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আদালত যে রায় দেয় সেটা আমাদের মেনে নিতেই হবে, কিন্তু নাগরিক হিসেবে কিছু কথা থেকে যায়। আমি বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন, আমরা প্রতিবন্ধী এখন আর বলা যায় না, এটাকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের নিয়ে আমি দীর্ঘদিন কাজ করি। আমি দেখেছি দুটো হাত নেই, দুটো পা নেই, শুধু মুখ দিয়ে লিখে জিপিএ 5 অর্জন করেছে। আপনাকে মনে রাখতে হবে, ভিকারুন্নিসা নূন আর হোলি ক্রসের গাড়িতে অভিভাবক অপেক্ষামানের সন্তানদের জিপিএ 5 পাওয়া আর মুখ দিয়ে লিখে 2 পা নেই 2 হাত নেই জিপিএ 5 পাওয়া অনেক ব্যবধান। আপনি তাদেরকে দিলেন আধা, মানে 0.50, তাদের জন্য হচ্ছে কোটা। আমি খুব কষ্ট পেয়েছি। আদালতের রায়কে অবজ্ঞা করা যায় না বলে আমি কিছু বলবো না। না না, আদালত তো বলেছে এটা সরকারের হাতে। এটা আমি কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আমি দেখেছি যে একটা পা নেই, এক হাত দিয়ে, আমি মুখ দিয়ে দেখেছি যে ওই যে খেয়া, ওই যে এ প্রান্ত থেকে ও প্রান্তে একটা দড়ি দিয়ে সেই দড়ি টেনে টেনে মানুষ পারাপার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি এখানে বসে কয়েকশো বাচ্চার নাম বলতে পারবো যে রিক্সা চালিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমাদের কাছে বলেছে, চ্যানেল আইয়ের কাছে বলেছে যে একটু ভিসি সাহেবকে বলেন আমাকে যেন একটা সিট দেয়। এই ছেলেটা সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী, আপনি তাকে আধা, মানে 1-এরও কম আপনি তাকে কোটা দেবেন। এখন তারা কি শক্তি নাই বলে? তাহলে কি আমি বলবো নারী, আমরা কি একটা বারের জন্য ভেবেছি গত 10 বছরে যতগুলো বিসিএস হয়েছে সেখানে নারীদের অংশগ্রহণ কত? মোটেই পুরুষদের পাশাপাশি না। না, নারীদের ক্ষেত্রে আমি আপনাকে যে একটা পর্যায় পর্যন্ত, খুব অল্প দিন আগে বিসিএস প্রশাসন ক্যাডারে নারীদের এন্ট্রি হয়েছে, তার আগে কিন্তু তারা দরখাস্তই করতে পারতেন, সচিবালয় ক্যাডারে দরখাস্ত করতে পারতেন, কিন্তু প্রশাসনে পারতেন না। পুলিশ ক্যাডারে নারী কর্মকর্তা, সিভিল সার্ভিস আমাদের সাথে আমরা যেবার বিসিএস পরীক্ষা দিই সেইবার প্রথম ঢুকেছেন। তার আগ পর্যন্ত তাদের দরখাস্ত করারই সুযোগ ছিল না। আমরা যদি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে দেখি, সেখানেও যে 2003 সালের দিকে, তার মানে দীর্ঘদিন কিন্তু আপনি তাকে এই সুবিধাটা দেননি। সেটাকে একটা ইকুয়ালাইজ করার জন্য, সেটাকে একটা ব্যালেন্সে আনার জন্য একটা সময় পর্যন্ত এটা কিন্তু রাখা দরকার। কেননা আপনি তো নারীকে অনগ্রসর করে, বিভিন্ন সিস্টেমের কারণে অনগ্রসর থেকে গেছে, সেই অনগ্রসরকে অগ্রসরের একটা পর্যায়ে না আনা পর্যন্ত এটা একেবারেই বাদ দেওয়া যায় কিনা নিশ্চয়ই সরকার এটা। এবং আমার কাছে তথ্য আছে যে দেশের অবস্থা এখনো এমন যে আপনি একজন নারী বিসিএস কর্মকর্তা, কিন্তু আপনার বেতনটা তুলে এখনো বেকার পুরুষের হাতে তুলে দিতে হয়। আমার কাছে সে তথ্য আছে। আপনি চিৎকার করতেই পারেন, কিন্তু যুক্তি দিতে হবে। এখন যদি আপনি বলেন যে না আমি রাস্তাঘাট সব বন্ধ করে যা বলবো তাই, শিক্ষার্থীদের আন্দোলন তো শতভাগ সত্য, একেবারে মাথা নত করে বলছি শতভাগ সত্য, কিন্তু এই বিষয়গুলো রাষ্ট্রকে ভাবতে হবে। ধরেন আমি যদি আজকে একটা প্রতিবন্ধকতার শিকার হই, রাষ্ট্র আমাকে দেখবে না। এখন আমি তো আর রাস্তা বন্ধ করে দিতে পারবো না, কারণ আমি তো ব্যক্তি একা, কিন্তু আমার কণ্ঠস্বরটা শোনার মতো তো ধৈর্য, সাহস, স্বচ্ছ প্রক্রিয়া সরকারকে এটা শুনতে হবে, না হলে তো আমাদের জন্য বিপদ। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের শিক্ষাঙ্গন নিরাপদ রাখতে হবে, গণরুমগুলো বন্ধ করতে হবে, ছাত্র সংসদ চালু করতে হবে। একবার কিছুদিন আগে দীর্ঘদিন পরে ছাত্র সংসদ নির্বাচন হলো, আবার বন্ধ। আপনি ঢাকা কলেজে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, সবগুলো তাদের সরকারের জমিতে ভবন ওঠানো, সেগুলো কার্যক্রম বন্ধ। মোস্তফা মল্লিক, এই জায়গাটা আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? এই যে ছাত্রলীগ যখন প্রতিহত করতে চাইলো সাধারণ ছাত্রছাত্রীদেরকে বা একেবারে শুরুর দিকে, তারপরেই আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক রাতে 9টি হল থেকে ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীকে অপদস্থ করে বের করে দেওয়া হচ্ছে। এটা কি উদ্দেশ্য প্রণোদিত কোনো দল, নাকি সাধারণ শিক্ষার্থীরা একটা দীর্ঘদিনের ক্ষোভ জমিয়ে রেখে সেটা ওই রাতে দিয়েছে? এটা দুইটাই। তবে এইখানে হচ্ছে যে প্রথমত ছাত্রলীগ বা যে কোনো ছাত্র সংগঠন তারা মানে যখন অন্যদের উপরে হামলা করবে বা খবরদারি করতে চাইবে, তখন কিন্তু অন্যরা ভালোভাবে এটা দেখবে না। এটা দীর্ঘদিনের একটা ক্ষোভ যেমন আছে, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিনকে ওরা জানাজা পড়তে চাইলো, অথবা তার আগের দিন
যে সহিংসতাগুলো ঘটলো সেগুলো ঘটা আসলে প্রয়োজন ছিল কিনা এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখতে হবে। আর গতকালকে যেমন বলছিলাম যে শুধু সরকারের উপরে দোষ দিলে হবে না, বিশ্ববিদ্যালয়েরও একটা নিজস্ব প্রশাসন আছে, বঙ্গবন্ধু তাদের সাহিত্য শাসন দিয়েছিল, তাদেরও অনেক দায়িত্ব, তাদেরও গাফিলতি আছে কিনা এটা তাদেরকে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও বলেছেন আমাদের হাতে কিছু নেই, রাবির ভিসি বলেছেন, জাহাঙ্গীরনগরের ভিসিও চুপ করেছেন। এই অনেকগুলো পরিস্থিতি আসলে আজকে আমাদের এখানে দাঁড় করিয়েছে। একেবারেই সময় শেষ পর্যায়ে চলে এসেছে। হারুন রশিদ যদি ছোট্ট করে কিছু বলেন। আমাদের এখন প্রত্যেককে যার যার বৈশিষ্ট্য নিয়ে থাকতে হবে। ছাত্র তার ছাত্রের বৈশিষ্ট্য নিয়ে থাকবেন, ছাত্র তার ছাত্রের বৈশিষ্ট্য নিয়ে প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন, এবং ছাত্রের সাথে সম্পৃক্ত হচ্ছে শিক্ষক এবং অভিভাবক। তাদেরকেও কিন্তু তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষককে আস্থায় নেবে ছাত্র, অভিভাবককে আস্থায় নেবে ছাত্র, তার সন্তান, পরিবারের সদস্য। কোন অভিভাবককে আস্থায় নেবেন? যে অভিভাবক শুদ্ধ, যে অভিভাবক সৎ। অসৎ এবং অশুদ্ধ অভিভাবকের কথা তার ছেলেমেয়েরা শুনবে না। দলবাজি করা শিক্ষকের কথা, অসৎ শিক্ষকের কথা তার ছাত্ররা শুনবে না। একজন সমাজের যে বিশিষ্ট ব্যক্তি, তিনি যদি কথায় বিশিষ্ট শুধু হন, আচরণে যদি শিষ্ট না হন, তাহলে তার কথা সমাজের অন্য মানুষ শুনবে না। সুতরাং আমি একটা জায়গায় মনে করি যে শুদ্ধাচারের চর্চা যদি আমরা করি, তাহলে প্রত্যেকটা জায়গায় যার যার চরিত্র নিয়ে, যার যার বৈশিষ্ট্য নিয়ে সুন্দরের পথে তিনি থাকবেন। সেই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে, এবং অবশ্যই সেই জায়গা তৈরির জন্য সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে সরকারকে। বাহ, দারুণ বলেন, এবং এই সুন্দর কথা ধরেই আজকে শেষ করব। আমি 30 সেকেন্ডের মধ্যে একটু বলবো। ধরুন আপনি একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন, আপনি হচ্ছেন প্রধান অতিথি, তো আমি আপনার ছবিটা আঁকলাম এবং আপনার বিচারক মণ্ডলী, আপনার যেহেতু প্রধান অতিথি, আপনার ছবিটা এঁকেছি, আপনি আমাকে ফার্স্ট ডিক্লেয়ার করলেন, কিন্তু আমার চেয়েও ভয়ঙ্কর রকমের সুন্দর ছবি আশেপাশের মানুষজন দেখেছেন। এই যে আপনার নীতিটা, এটা একটা অসৎ নীতি। সকল অসৎ নীতি পরিবর্তন করতে হবে। বাহ, ভীষণ সুন্দর বললেন দুজন, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার আপনাদের পাবো, আরও কথা বলবো অন্য কোনো সময়। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অতিথিদের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আসলে শুধুমাত্র বড় রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং ব্যক্তি পর্যায় থেকেও আমাদের যে সংশোধনের জায়গা, শুদ্ধাচারের জায়গা, সেটি আমাদেরকে একটি সুন্দর সোনার বাংলা উপহার দিতে পারে। আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।